আগামীকাল 28 জানুয়ারি পর্দা নামতে যাচ্ছে 22তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ৭৪টি দেশের ২৫২টি সিনেমা নিয়েছিল এবারের আয়োজন। ছিল নানা ইভেন্ট, কর্মশালা এবং মাস্টার ক্লাস। উৎসবের শেষ লগ্নে আমরা হাজির হয়েছি এই উৎসবে অংশ নেয়া চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে। স্বাগত আপনাদেরকে প্রশ্নগুলো সহজে। দর্শক, আমাদের সঙ্গে আজকে যারা আছেন আসুন পরিচিত হয়ে। আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র নির্মাতা এবং রেইনবো ফিল্ম সোসাইটির মহাসচিব বৈশাখী সমাদ্দার, সঙ্গে আছেন গ্রিক চলচ্চিত্র নির্মাতা অ্যাঙ্গেলোস র্যালিস, এবং সঙ্গে আরও আছেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দা নিগার বানু। আমন্ত্রণ সবাইকে, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। বানি, আপনার কাছে আসতে চাই, যেহেতু আপনি রেইনবো ফিল্ম সোসাইটির মহাসচিব এবং ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালটা আপনারা আয়োজন করে থাকেন প্রতি বছর, এবারে 22তম আয়োজন। এই আয়োজনে কি আলাদা কোনো সংযোজন হয়েছে কিনা এই বছরে? নতুন কিছু, নতুন করে কোনো কিছু সংযোজন হয়নি, আগের মতোই সেগমেন্টগুলো সাজানো আছে, কিন্তু যেটা আমরা ট্রাই করি প্রতি বছর যে আরও ব্যাপকভাবে মানে জনগণের কাছে পৌঁছানোর, এটুকু আমরা ট্রাই করছি, মানে আরো সেটা হয়েছে আরো করব। এবার তো আমরা দেখেছি যে হলে সিনেমা দেখতে না পেয়ে দর্শক ফিরে গিয়েছে, বাইরে মারপিট হয়েছে, খুবই মারপিট হয়েছে, পুলিশ লাঠিচার্জ হয়েছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল দর্শক, আমাদেরকে গালাজ করেছে। এটা অবশ্য আমাদের ভালো লাগার বিষয়, কারণ দর্শক ফিল্ম দেখতে এসেছে। হ্যাঁ, এবং অনেকগুলো এবার আমরা দেখেছি যে ফিল্ম প্রিমিয়ার শো হয়েছে, ফেস্টিভ্যাল প্রিমিয়ার, যেটা এত আগের বার হয়নি। এবার অনেক ছবি এসেছে যে ফেস্টিভ্যাল প্রিমিয়ার ঘটেছে। হ্যাঁ, আমাদেরকে আস্তে আস্তে সবাই চিনছে, ভালোবাসছে, এটা আমাদের জন্য বড় পাওয়া। ইভেন আপুর ফিল্মটাও প্রিমিয়ার হলো, এই তো আর কি আনন্দের বিষয়। এবং আরেকটি ব্যাপার যেটা যে আমরা দেখি এই ফেস্টিভ্যাল হচ্ছে ভীষণ নারী নির্মাতা এবং নারীকেন্দ্রিক বিষয়গুলোকে ইম্পর্টেন্স দেয়। 2 দিনব্যাপী কর্মশালা হয়, একটি সেমিনার হয়, যেটা আপনাদের মূল আকর্ষণ এই ফেস্টিভ্যালের। এবং তার সঙ্গে এবার যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অভিনেত্রী শর্মিলা ঠাকুর, মমতা শঙ্কর এবং স্বস্তিকা মুখার্জি। তো এরা 3 জন একসাথে কি ফেস্টিভ্যালের গ্ল্যামারটা বেড়েছে কি? অনেকই, অবশ্যই। শর্মিলা ঠাকুরকে আসলে বলার তো কিছু নাই, উনি আসলে ওনাকে নিয়ে বললে কিছু না, একদম লিজেন্ড। হ্যাঁ, মমতা শঙ্করও সেরকম, স্বস্তিকা মুখার্জি হলো সবারই বাংলাদেশে সবারই জনপ্রিয়। সো অনেকই ক্রাউড হয়েছে এবং ভালোবাসাও আসলে আমরা পাচ্ছি, আর এটা আমাদের জন্য একদম কি বলবো, চমক আর কি, চমক বলবো কি, একদম গ্ল্যামার আমাদের ফেস্টিভ্যালের জন্য। আর তারা দেখলাম ভীষণ আপ্লুত এসে এবারে ফেস্টিভ্যালে। ছবি দেখেছেন? ছবি তো সবাই দেখেছেন, একদম সবাই মিলে ছবি দেখেছেন। ওকে, নেক্সট কাম টু দ্য ফিল্ম মেকার অফ মাইটি আফরিন, Angelos Rallis. Mighty Afin is a very visually beautiful and very inspiring, touchy film. Why did you choose this topic to make this film, in Bangladesh especially? Yes, thank you very much for the invitation. I'm a photojournalist in background, so I traveled a lot the world in different areas, covering different topics for news and media. Currently I'm working as a film director and cinematographer in different films, and throughout my research I realized there's a big issue with climate crisis in the subcontinent, which is slowly expanding to the whole planet, according to different surveys, and there is about climate crisis affecting everyone around here, and it's the biggest problem in the planet today. Yeah. And in Bangladesh, due to the geographical location, it's more prone to severe floods and cyclones. It's in the middle, in the delta, and north is the Himalaya, so it's a place that really suffers, but at the same time is not responsible for climate crisis, because the CO2 footprint is very small. But nevertheless, millions of people, hundreds of millions of people are affected, and in Bangladesh and in India. And I wanted to do a film about them, about how they live in water for 4 or 5 months per year. And Afin is the main cast, the main protagonist. Yes. Afin is a young orphan girl who lived from 4 years old pretty much on her own in a chore area in the Mud Islands in Brahmaputra, and throughout the flood she's surviving on her own again. Yeah.
So the key thing in all this is how to adapt and to be resilient at the same time, because in the middle of the river it's very difficult that someone will come to save you in this kind of extreme weather conditions. So it is a film about the climate crisis, about internally displaced people, and about the need that international community, governments, European Union, USA, in Asia, eventually declare the term of climatic refugee. Would you please explain what is the film process, especially the treatment of this film? Do you call it fiction or fiction? What do you call it? Yes, I would say that the film is in between documentary and fiction. And fiction, yeah. I say it's like fusion, one kind it's of. a fusion, yes. Life today is fusion. And there is the characters, main character Afin is very real. She existed in that chor in the Brahmaputra in these conditions. And her trip is real because she wanted to leave. When her home got submerged by water, it's very difficult to take out the mud and repair. You know this very well in Bangladesh. So a lot of people get displaced. They decide to go to Dhaka or a big city to make a new start. That's why Dhaka is also the most populated. A lot of people coming from the countryside is also coming because of the weather and climate crisis has changed their natural habitat. And so in this term, it's a documentary, it's observatory, it's observing Afin throughout the floods. In the second part of the film, upon arriving in Dhaka, I wanted to come closer to Afin. I wanted to control the shooting. It was a moment where she transformed from a girl into a woman, and coming from the chor to the bustling city of Dhaka with skyscrapers and cars that she'd never seen and machines. It's something that today we don't see very often in the rest of the world. এই কানেকশনে দ্য সেম থিং, মানে ভেরি নিয়ার বানো আপনার ছবিটা যেটা প্রিমিয়ার হলো নোনাপান গতকাল, সেখানে আমরা দেখছি প্রান্তিক জনগোষ্ঠী খুলনা অঞ্চলের, ও যেমন ব্রহ্মপুত্রতে করেছে, আর এখানে দেখছি যে জলবিহীন যেখানে চিংড়ি পোনার চাষ এবং লবণাক্ত সেই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী। তো তাদেরকে নিয়ে আপনার কেন মনে হলো যে প্রথম ছবিটা এদের নিয়ে আপনি কেন করতে চাইলেন? আমি তো আসলে ওই অঞ্চলের মানুষ, এবং আমার ছবিতে যেসব ঘটনা দেখানো হয়েছে এগুলো আমরা নিত্যদিনের সাক্ষী। এখন নিত্যদিনে আমরা সবসময় মনে করি যে ছবিতে নিত্যদিন কেন দেখাবো, ছবি হবে টান টান উত্তেজনাপূর্ণ যেসব ঘটনা মানুষ দেখেনি। তো আমি আসলে এই যেহেতু টান টান উত্তেজনাপূর্ণ শিল্পে আস্থা রাখি না, সেটা হয় একটা বিনোদনের একটা পার্ট হতে পারে, কিন্তু যখন মনে হয় যে আমি আমার ওই অঞ্চলের মানুষগুলো এবং ওই অঞ্চলের মানুষ আমি নিজেও, তো ওই গল্পটা আমি বলি, কারণ আমি ওই অঞ্চলের মানুষ সম্পর্কে জানি, আমি আবার চলচ্চিত্র সম্পর্কে জানি, তো একটা দায় হয়ে যায়। তো এই দায় থেকেই আসলে এই চলচ্চিত্রটা নির্মাণের প্রক্রিয়া শুরু। আর অ্যাঙ্গুলেজের সঙ্গে আমার চলচ্চিত্রে একটি বড় মিল, সেটা হচ্ছে যে অনেকেই ভুল বোঝেন যে এটা ডকুমেন্টারি নাকি ফিকশন, কিন্তু কিন্তু আমার মনে হয় কি এই যে আমরা 3-4জন মিলে গল্প করছি আসছে বা কথা বলছি, বিষয় থেকে বিষয়ান্তরে যাচ্ছি, এটা তো স্ক্রিপ্টেড না, হ্যাঁ, কিন্তু স্ক্রিপ্টটা আছে। কিন্তু তো এই যে মানুষের জীবনে দেখার যে বোধগুলো, এইখানে আসলে শিল্পকে আপনি কী দিয়ে ব্যারিয়ার করবেন যে এইটা হলেই ডকুমেন্টারি হবে, এটা হলে ফিকশন হবে। আপনি যেহেতু ডকুমেন্টারি ফিল্ম মেকিং করেন, আপনার প্রতিটা ফিল্মে তো আমি একটা গল্প পাই, ফিকশন পাই। হ্যাঁ, না মানে এটা তো আসলে বলাই হয়, আসলে তো মূল জিনিস চলচ্চিত্র, দিন শেষে এটা চলচ্চিত্র হয়ে ওঠার বিষয় এবং শিল্প হয়ে ওঠার ব্যাপারটা থাকে। তো আপনি আপনার আস্থাটা আছে যে প্রথম ছবিটার উপর যেটা করলেন, যে হ্যাঁ আমি শিল্পটা করতে পেরেছি, এইটার বিচারক আবার দর্শক। এটা আমি বলতে পারবো না, কিন্তু যেটা ছিল আমার নিষ্ঠাটা ছিল, আমার যে চলচ্চিত্র জ্ঞান বা বোঝাপড়া যে বিষয়টা, আমি সেটা এখানে ইমপ্লিমেন্ট করতে পেরেছি। এবং আমরা দেখলাম গতকাল দর্শক ভীষণ পছন্দ করলেন, ছবিটা অ্যাকসেপ্ট করলেন। খুবই স্লো পেসে একটা ছবি, এই সময়ে কিন্তু দর্শক এক মুহূর্তের জন্য উঠে যাননি। আমরা বিরতির পর ফিরছি আবার আলোচনায়, দর্শক আমাদের সঙ্গেই থাকুন, দেখা হচ্ছে একটু পর।
প্রশ্নগুলো সহজে আরও একবার আমন্ত্রণ আপনাদের। কথা বলছিলাম সমাপ্ত হয়ে আসছে প্রায় 22তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। বৈশাখী, আপনি যদিও মহাসচিব এই সংগঠনের, কিন্তু আপনার এবার একটা প্রথম ছবি, ডেবু ফিল্ম যাকে বলি, এসছে এই ফেস্টিভ্যালে, 9 মিনিটের শর্ট ফিল্ম লাইলা। এই ছবিটি যতদূর জানি নারী কেন্দ্রিক একটি ছবি, নারী নির্ভর। তো সেটা কি এই কারণে যে নারী হওয়ার সুবাদেই যে আমার ছবিটাও প্রথম নারীদেরকে নিয়ে করবার চেষ্টা, সেরকম কিছু? সেরকম না, মানে যেটা হচ্ছে রেনবোতে থাকতে থাকতে হয় কি, আমি যদিও ফিল্ম নিয়ে পড়েছি, থিয়েটার নিয়ে পড়েছি, কিন্তু রেনবোতে সবসময় ভেবেছি যে অ্যাক্টিং করব, কিন্তু রেনবোতে ফিল্ম দেখতে দেখতে না আমার ইচ্ছে জেগেছে যে ফিল্ম বানানোর, থাকে না যে ভিতর থেকে। তো অনেকগুলো স্ক্রিপ্ট মানে আমার টিম মিলে বাছাই করলাম, যেটা আমার জন্য সহজ মনে হলো যে এটা আমি বানাতে পারবো, যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, স্বল্প বাজেট, সবকিছু মিলিয়ে আমাকে একটা মানে কল নিতে হয়েছে যে এইটা আমি বানাতে পারবো, মানে এখনের জন্য। তো ওটা বানালাম। হ্যাঁ, আর মেয়ে হিসেবে, মানে নারী হিসেবে তো ফিল করবই, মানে ওইটা, হ্যাঁ, ওটা একটা সত্তা আছে, নিজের সত্তা আছে। আর যেটা হচ্ছে এই জিনিসটা এইভাবে বানিয়েছি যে আশা করি যে দেখবে সে নিজের সাথে রিলেট করতে পারবে, আশা করি, আমি ওইটুকু আশাবাদী। মানে দেখলে পরে আসলে সে থাকে না যে এক একজনের, মানে আমাকে আমি চেনা, মানে এক এক প্রতিটা মেয়ে বলেন তার কিন্তু একটা উইন্ডো থাকে, নিজস্ব একটা উইন্ডো, সেই উইন্ডো দিয়ে আসলে নিজেকে দেখা। আমি সেইটাই চেষ্টা করেছি। এখন দেখার পর দর্শক প্রতিক্রিয়া ভালো পেয়েছি। এখন আরো আশা করি দেখা যাক, আর আপনারা দেখবেন, আপনাদের মতো যারা বড় গুণী মানুষ আছেন, সেটা আমার জন্য অনেক জরুরি। আর দর্শক তো বলেছে ভালো, এখন দেখা যাক। আমরা নিশ্চয়ই এরপরে আরো ছবি পেতে যাচ্ছি আপনার কাছ থেকে, আশা করি। মানে ভালো লেগেছে, বানিয়ে থাকে না, প্রথমটা ঠিক আছে, আবার আমি স্যাটিসফাইড না, যে আরো ভালো, আরো কিছু বানাতে চাই, ভিতর থেকে একদম একটা মানে তাগাদা অনুভব করছি। হ্যাঁ, আশা করি বানাবো। Do you have a future plan to make another film in Bangladesh? Yes, surely. I have been thinking very much about it. My experience this 5 years here was very good. The crew and cast was really talented people, and I must say that from the shootings in Dhaka lasted from daily 6 o'clock in the evening to 6 o'clock in the morning, around the prayer times. Yeah. So it was a very demanding task, titanian task, I would say. Nobody was sleeping in the night, and I appreciate all the connection that the team had one with the other, the breaks for tea, and so the memories are very good, and of course the professional quality is excellent. And since I spent so much time in Bangladesh to do a film, I would like to come back and do another one. And there is a number already you have an attachment in this land. Definitely, yes. I have a very good Bais and Apos, friends, brothers and sisters. So it is a place I love, and it's my second home. And of course there is a lot of interesting stories to be told from here, such as, you know, the Bengali tiger and Sundarbans and the forest, the wild forest. There's so much potential, beautiful places for set a film. So yeah, surely there is quite a lot of ideas, and I surely be coming back. We are waiting for your next project. নিগার বানু, আপনাকে দিয়ে শেষ করছি, হাতে খুব একটা সময় নেই। হ্যাঁ, ফিল্ম ফেস্টিভ্যালে তো আপনার এই ছবিটি অনেক, এর মধ্যে 2-3টি পুরস্কার পেয়েও গেল ইন্টারন্যাশনালি, এবং প্রায় 5-6টি ফেস্টিভ্যালে ট্রাভেল করে ফেলেছে ঢাকা ফেস্টের আগে। তো বলছিলাম যে একটি ছবি তো অনেক কষ্ট করে বানানো হয়, এবং আপনার ছবিটাতে সেই এফোর্টটা আমরা দেখতেও পেয়েছি, এটা অন্তপক্ষে সবাই বলছেন। কিন্তু ছবিগুলো শেষ পর্যন্ত হলে না গেলে, বিগ স্ক্রিনে দেখতে না পেলে, সেই মানে পরিপূর্ণ কি হয়, তৃপ্তিটা হয় মেকারের? এই যন্ত্রণা আপনিও জানেন, আমাদের সবার যন্ত্রণা এক, যারা আমরা স্বাধীন চলচ্চিত্র নির্মাতা,
আসলে এই চলচ্চিত্র সিনেমা হলে বা মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম তো অনেকগুলো আছে বর্তমানে। এখন দেখেন সিনেমা হল আছে, ওটিটি আছে, আরও যেসব মাধ্যমগুলো আছে, এবং একটা চলচ্চিত্র বানানোর পরে সেইটার বিষয়ের সিদ্ধান্ত আসলে ডিরেক্টরের হাতে থাকে না, পরিচালকের হাতে থাকে না, এটা সম্পূর্ণ প্রযোজকের হাতে। তো আমি আশা করছি আমাদের যারা প্রযোজনা সংস্থা আছে বা যিনি প্রযোজক আছে তারা এই ছবিটা নিয়ে এখন কিভাবে প্ল্যানিং করছে সেইটার দিকে তাকিয়ে আছি। এবং আমি চাই যে আমি যে চলচ্চিত্র বানালাম শুধুমাত্র ফেস্টিভ্যাল কেন যাবে, ফেস্টিভ্যাল একটা প্রিভিলেজ, কিন্তু সাধারণ মানুষ যদি এই চলচ্চিত্র না দেখে, আমি যদি বলি খুলনায় যদি আমার খুলনার মানুষরা না দেখে, তারা কিভাবে দেখবে যদি সিনেমা হলে না যায় বা অন্য কোনো মাধ্যমে? ঢাকার মানুষ কি করে বুঝবে খুলনার এই প্রান্তিক জনগোষ্ঠীর কথা? সেটাই তো আমাদের যেটা বলি যে স্বাধীন চলচ্চিত্রকারদের একটা আবেদন থাকে প্রযোজকদের কাছে যে আপনারা আপনাদের প্রজেক্টগুলোর শেষ হওয়ার পরে অবশ্যই এইটা সিনেমা হলে, ওটিটি প্ল্যাটফর্মে যতটা পারা যায় এটা স্প্রেড করেন। আমি আশা করব যে আপনাদের মাধ্যমে আমি আমার প্রযোজনা সংস্থাকে বলছি যে যদি 2024-এ এটা রিলিজ দেওয়া যায় তাহলে আরও মানুষ এই ছবিটা দেখবে এবং জানতে পারবে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কি সমস্যা, কি পটেনশিয়ালিটি, কি শিল্প হচ্ছে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং ইন আওয়ার শো। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো থাকবেন, দেখা হবে আগামীতে।